দর্শক আমন্ত্রণ যমুনা আইডাসকে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। খুলে দেওয়া হয়েছে উত্তর গাজার নেতজারিম করিডর, বাড়ি ফিরতে লাখো ফিলিস্তিনির ঢল। ট্রাম্পের ক্লিন গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান ফিলিস্তিন, মিশর ও জর্ডানের। বাড়ল হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ, শর্ত ভেঙে আবারও হামলা আইডিএফ এর, প্রত্যাহার করা হয়নি সেনা সদস্য। শুল্ক আরোপ আর হুঁশিয়ারির পর বড় ধরনের বাণিজ্য যুদ্ধ এড়ালো যুক্তরাষ্ট্র, কলম্বিয়া। সমঝোতার মধ্য দিয়ে নিজ নিজ অবস্থান থেকে সরে এসেছে দুপক্ষই। দর্শক আমন্ত্রণ যমুনা আইডাসকে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। অবশেষে উত্তর গাজার প্রবেশ পথ নেতজারিম করিডর খুলে দিল ইসরায়েল। ঘরে ফিরতে লাখ লাখ ফিলিস্তিনির ঢল নেমেছে ওই পথে। পায়ে হেঁটেই রওনা দিয়েছে বেশিরভাগ মানুষ। দীর্ঘ উদ্বাস্তু জীবন কাটিয়ে বাড়ি ফিরতে মরিয়া তারা। রাস্তায় দেখা হচ্ছে বহু পরিচিত জনের সাথে, তৈরি হচ্ছে আবেগঘন পরিবেশ। নেতজারিম করিডোর খুলে দেওয়ার আগ মুহূর্তের দৃশ্য। উত্তর গাজায় প্রবেশে লাখ লাখ ফিলিস্তিনির ঢল করিডোর অভিমুখে। পরিবার আর বাক্স প্যাট্রা নিয়ে টানা দুদিনও রাস্তায় পার করেছেন অনেকে। সড়কে মোটর গাড়ির পাশাপাশি চলছে গাধা চালিত গাড়িও। গাজা সিটিতে প্রবেশ করতে না দিলে এখানে এভাবেই দাঁড়িয়ে থাকবো, মরতে হলেও এখানেই মরবো, কিন্তু নিজের এলাকা ছাড়া অন্য কোথাও যাব না। অনেক হয়েছে এসব। নিজ এলাকা থেকে বিতাড়িত হয়ে টানা 15 মাস গাজায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিলেন উত্তর গাজার বাসিন্দারা। দীর্ঘদিন যোগাযোগ নেই পরিবার, বন্ধু বান্ধবের সাথে। রাস্তায় পরিচিত জনদের সাথে হঠাৎ দেখা হয় আপ্লুত ফিলিস্তিনিরা। বাচ্চাদের নিয়ে শীতে ঠান্ডায় কষ্ট পাচ্ছি। গতকাল থেকে উত্তর গাজায় প্রবেশের অপেক্ষা করছি। জানি না ওই ইহুদিরা যেতে দেবে কিনা, তবে ঘরে ফেরা ছাড়া আর কিছুই চাই না। ইসরায়েলি জিম্মি মুক্তি সংক্রান্ত জটিলতায় দুদিন পর উত্তর গাজায় প্রবেশের অনুমতি পেল ফিলিস্তিনিরা। ধীরে ধীরে নেতজারিম করিডোর সহ সেনা সরিয়ে নেওয়া হচ্ছে গাজার অন্যান্য স্থান থেকেও। গত 15 মাসে গাজার উত্তরাঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়েছেন 6,50,000 ফিলিস্তিনি। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। জীবন গেলেও গাজা ছাড়বেন না ফিলিস্তিনিরা। ইসরায়েলি তাণ্ডবে পুরো উপত্যকা গুঁড়িয়ে দেয়া হলেও প্রিয় জন্মভূমি ত্যাগ করবে না গাজাবাসী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্লিন গাজা পরিকল্পনাকে এভাবেই প্রত্যাখ্যান করছে ফিলিস্তিনিরা। গাজার বাসিন্দাদের উপত্যকা থেকে সরিয়ে জর্ডান এবং মিশরে পাঠানোর পরিকল্পনা ট্রাম্পের, যদিও এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশ দুটি। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হামাসও। ধ্বংসস্তূপে পরিণত পুরো উপত্যকা, নেই মাথা গোঁজার ঠাঁই, পানি এবং খাবার। অবকাঠামোহীন গাজায় নাগরিক সুবিধার কোনো চিহ্নই আর অবশিষ্ট নেই। এ অবস্থায় অবকাঠামো নির্মাণ এবং জঞ্জাল সরানোর অজুহাতে গাজার বাসিন্দাদের অন্যত্র স্থানান্তরের পরিকল্পনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাম দেয়া হয়েছে ক্লিন গাজা মিশন। তারই অংশ হিসেবে গাজাবাসীকে সরানো হবে, পাঠানো হবে মিশর ও জর্ডানে। তবে গাজাবাসীর সাফ জবাব, কোনোভাবেই জন্মভূমি ছাড়বেন না তারা। প্রয়োজনে জীবন দেবেন, তবু গাজা থেকে সরবেন না। ট্রাম্প যদি ভেবে থাকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা যাবে, তাহলে সেটা অসম্ভব, অসম্ভব, অসম্ভব। এই ভূমি ফিলিস্তিনিদের। ইসরায়েল যতই ধ্বংস করার চেষ্টা করুক, বাস্তবতা হলো তারা কখনো সফল হতে পারেনি। গাজায় অবৈধ বসতি বাড়াতেই ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগ, কিন্তু ফিলিস্তিনিদের দৃঢ়তা এবং নিজ ভূখণ্ডে অটল থাকার ইচ্ছার কারণে তা ব্যর্থ হচ্ছে। এদিকে ট্রাম্পের এই প্রস্তাবের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে জর্ডান এবং মিশর। স্পষ্টভাবে জানিয়েছে গাজা শুধুই ফিলিস্তিনিদের। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই শান্তি অর্জনের পথ। এই লক্ষ্যে আমাদের অবস্থান দৃঢ় এবং অটল। ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার প্রস্তাব আমরা শক্তভাবে প্রত্যাখ্যান করছি। আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা এবং শান্তির জন্য এর বিকল্প নেই।
ট্রাম্পের এই প্রস্তাবের পাল্টা হুঁশিয়ারি দিয়েছে হামাসও। فيما يتعلق بتصريحات যে ফিলিস্তিনিরা নিজেদের ভূখণ্ডে অটল থাকার কারণে রক্ত দিয়ে মূল্য দিয়েছে তারা কোনোভাবেই গাজা ছাড়বে না। আমরা এখানেই থাকব, ফিলিস্তিনিরা তাদের ভূমিতে অবিচল থাকবে। كما استخدم في التعبيرات التي এর আগে গাজা পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানায় জাতিসংঘ। অনিক রহমান, যমুনা নিউজ। দীর্ঘ 4 দশক কেটেছে অন্ধকারে। ইসরায়েলি কারাগারে থাকায় দেখা হয়নি খোলা আকাশ। অবশেষে যুদ্ধবিরতি শর্ত অনুযায়ী বন্দি দশা থেকে মুক্তি মিলল ইসরায়েলি কারাগারে টানা সবচেয়ে দীর্ঘ সময় থাকা ফিলিস্তিনি নাগরিক মোহাম্মদ আল-তোসার। ছাড়া পেয়েছেন 2 দফায় 44 বছর সাজা খাটা আরেক ফিলিস্তিনি নাইল বারঘুতিও। ইসরায়েলি কারাগারে টানা সবচেয়ে বেশি সময় বন্দী থাকা ফিলিস্তিনি মোহাম্মদ আল-তোস ভয়ঙ্কর বন্দিশালায় কাটিয়েছেন টানা 40 বছর। অবশেষে ইসরায়েল হামাস যুদ্ধবিরতির জেরে মুক্তি পেয়েছেন তিনি। বছরের পর বছর স্বামীর অপেক্ষায় থাকা স্ত্রী এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন শোকে। 1 বছর কোমায় থেকে 2015 সালে মৃত্যুর মাধ্যমে অপেক্ষার প্রহর শেষ হয় তার। 2023 সালে গাজায় যুদ্ধ শুরুর আগে মাসে একবার বাবার সাথে দেখা করার অনুমতি পেত ছেলে থায়ের তুস। বাবার মুক্তিতে আবেগাপ্লুত থায়ের। আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে বাবা মুক্তি পেয়েছেন। 1985 সালে বন্দী হয়েছিলেন আর এখন তার বয়স 69 বছর। এত দীর্ঘ সময় পর সে স্বাধীনতার স্বাদ পাচ্ছেন, এই অনুভূতি বলে বোঝানোর মতো না। ইসরায়েলি কারাগারে দীর্ঘ সময় বন্দী থাকা আলোচিত আরেক ফিলিস্তিনি নাইল বারঘুতি 2 দফায় বন্দী ছিলেন 44 বছর। 1978 সালে এক ইসরায়েলি বাস ড্রাইভারকে হত্যা করায় মাত্র 19 বছর বয়সে কারাবন্দী হয়েছিলেন তিনি। টানা 33 বছর সাজা ভোগের পর 2011 সালে পান মুক্তি। মাত্র 32 মাসের মাথায় 2014 সালে আবারও ইসরায়েলি কারাগারে পাঠানো হয় বারঘুতিকে। সেই থেকে কেটে গেছে আরও 11 বছর। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন নাইল বারঘুতি। তার অপেক্ষায় দীর্ঘ সময় পার করছেন স্ত্রী ইমান নাফি। বিশ্বাস ছিল এবার তার স্বামী ঘরে ফিরবেই। স্বামী কারাগারে থাকা অবস্থাতে আত্মঘাতী হামলার অভিযোগে 10 বছর জেল খেটেছেন ইমান নাফিও। আমি ঘর নতুন করে সাজিয়েছি। ওর জামা কাপড় এত পুরনো হয়ে গেছে যে সব ছিঁড়ে গেছে, তাই নতুন জামাও কিনেছি। গত 2 বছর নাইলের সাথে দেখা করার অনুমতিও পাইনি। গাজায় যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী এখন পর্যন্ত মুক্তি পেয়েছেন 290 ফিলিস্তিনি। তাজরিয়ান সোফান, যমুনা নিউজ। 18 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র। বর্ধিত এই যুদ্ধবিরতি মেনে চলতে সম্মত লেবানন সোমবার বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়। হোয়াইট হাউস থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এই দফা ইসরায়েলের কাছে বন্দী লেবানিজদের প্রত্যাবাসন নিয়েও আলোচনা শুরু করবে ওয়াশিংটন। গেল নভেম্বরের 27 তারিখে 2 মাসের যুদ্ধবিরতিতে সম্মত হয় হিজবুল্লাহ ইসরায়েল, যার মেয়াদ শেষ হয় রোববার। একের পর এক যুদ্ধবিরতির শর্ত ভেঙে আবারও লেবাননে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করছে ইসরায়েল। রোববার নেতানিয়াহু বাহিনীর তাণ্ডবে প্রাণ হারান দক্ষিণ লেবাননের 22 বাসিন্দা। আহত হন কমপক্ষে 124 জন। চুক্তি অনুযায়ী অঞ্চলটি থেকে সেনা প্রত্যাহার করেনি তেল আবিব। বলছে হিজবুল্লাহ অবকাঠামো ধ্বংস করতে আরও সময় দরকার, তাই সম্পূর্ণরূপে সেনা প্রত্যাহারে আরও 1 মাস সময় চাইতে পারে নেতানিয়াহু প্রশাসন। দক্ষিণ লেবাননের বুর্জ আল মোলকে নিজ নিজ ঘরে ফিরছিলেন সাধারণ লেবানিজরা। আচমকাই তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ইসরায়েলি সৈন্যরা। হতাহত হন অনেকে। হিজবুল্লাহর সাথে 2 মাস আগে হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী অঞ্চলটিতে থাকার কথা নয় ইসরায়েলি সেনাদের। চুক্তি অনুযায়ী 26 জানুয়ারির মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা ছিল ইসরায়েলের। পাশাপাশি অঞ্চলটি থেকে সরে যাবে হিজবুল্লাহ যোদ্ধারাও, এমন সমঝোতায় পৌঁছায় দুপক্ষ। চুক্তি অনুযায়ী হিজবুল্লাহ সরলেও অবস্থান ধরে রেখেছে ইসরায়েলি সেনারা।
সেনা প্রত্যাহারের ডেডলাইন পার হলেও দক্ষিণ লেবাননে নিজেদের উপস্থিতি বজায় রাখার কথা জানিয়েছে তেল আবিব। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সে তথ্য। তবে ঠিক কী কারণে এ বিলম্ব তা জানায়নি নেতানিয়াহু প্রশাসন। অঞ্চলটিতে ঠিক কতজন ইসরায়েলি সেনা এখনও রয়েছে এমন তথ্যও দেয়নি তেল আবিব। আর কতদিনই বা তারা অবস্থান করবে অন্যের ভূখণ্ডে জানায়নি সে তথ্য। তবে মধ্যস্থতাকারী এক মার্কিন সূত্র জানিয়েছে হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করতে আরও সময় চায় ইসরায়েল। তাই দক্ষিণাঞ্চল থেকে সম্পূর্ণরূপে সেনা প্রত্যাহার করতে অতিরিক্ত ৩০ দিন সময় নেয়ার পরিকল্পনা রয়েছে নেতানিয়াহু বাহিনীর। এদিকে ইসরায়েলের একগুঁয়েমির কারণে অঞ্চলটির দায়িত্বে মোতায়েন করা যাচ্ছে না লেবাননের সেনাবাহিনীকে। এমন টানাপোড়েনে কার্যকর করা যাচ্ছে না যুদ্ধবিরতি চুক্তি। যে কোনো সময় আবারও বাধতে পারে যুদ্ধ, শঙ্কা জাতিসংঘের। এদিকে যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নে হিজবুল্লাহ ইসরায়েল দুপক্ষকে আহ্বান জানিয়েছেন মধ্যস্থতাকারী ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো। দীর্ঘ ১৫ মাসের সংঘাতের পর গেল নভেম্বরে যুদ্ধবন্ধে হিজবুল্লাহর সাথে চুক্তি করে ইসরায়েল। অনিক রহমান, যমুনা নিউজ। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী তৃতীয় ধাপে মুক্তি পেতে যাচ্ছেন আরও ৬ ইসরায়েলি নাগরিক, যাদের মাঝে রয়েছেন আলোচিত আরবেল ইহুদের নামও। আগামী শুক্রবার আরবেল ইহুদের সাথে আরও ২ জনকে মুক্তি দেওয়া হবে বলে নিশ্চিত করেছে হামাস। বাকি ৩ জন মুক্তি পাবেন শনিবার। জিম্মিদের ফিরিয়ে দিলে সোমবার থেকে গাজার উত্তরাঞ্চলে ফিলিস্তিনিদের প্রবেশের অনুমতি দেওয়ার কথা জানিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু। গেল শনিবার ৪ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হলেও সেখানে অনুপস্থিত ছিলেন আরবেল ইহুদ। কারিগরি ত্রুটির কারণে তার নাম সেই তালিকায় ছিল না বলে জানিয়েছে হামাস। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনির সংখ্যা ২৯০ জন। প্রতিশ্রুতি অনুযায়ী সামরিক সহায়তা জারি রাখায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গেল শনিবার ২০০০ পাউন্ড ওজনের বোমা ইসরায়েলে পাঠানোর নির্দেশ দেন ট্রাম্প। যা দরকার ছিল ইসরায়েল তা পেয়েছে। আমাদের একই শত্রু মোকাবেলা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতের পথ করে দেয় ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প। পাল্টাপাল্টি শুল্ক আরোপ আর হুঁশিয়ারির পর বড় ধরনের বাণিজ্য যুদ্ধ এড়াল যুক্তরাষ্ট্র ও কলম্বিয়া। রোববার অভিবাসী ইস্যুতে তীব্র বিরোধে জড়ায় দুই দেশ। কলম্বিয়ার সামরিক বিমান অবতরণে বাধা দেয় চটে যান ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা দেন ২৫% শুল্ক আরোপের। পাল্টা পদক্ষেপের কথা জানান কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। শেষমেশ অবশ্য সমঝোতার মধ্য দিয়েই নিজ নিজ অবস্থান থেকে সরে আসে দুই পক্ষই। ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসী বিরোধী পদক্ষেপের প্রথম খড়গটি পড়ে লাতিন দেশ কলম্বিয়ার উপর। রোববার ওয়াশিংটনের অনুরোধ উপেক্ষা করে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশকারী কলম্বিয়ানদের বহনকারী মার্কিন ফ্লাইট অবতরণের অনুমতি দেননি প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। জানান, সামরিক বিমানে অপরাধীদের মতো নয়, বেসামরিক বিমানে যথাযোগ্য সম্মান ও মর্যাদার সাথে ফেরত পাঠাতে হবে নাগরিকদের। গুস্তাভো পেট্রোর এমন পদক্ষেপে ক্ষেপে যান ডোনাল্ড ট্রাম্প। কলম্বিয়ার পণ্যে ২৫% শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। এমনকি ১ সপ্তাহের মধ্যে এই ট্যারিফ দ্বিগুণ করার হুঁশিয়ারিও দেন। এখানেই শেষ নয়, কলম্বিয়া সরকারের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে অবরোধ ও ভ্রমণ নিষেধাজ্ঞার হুমকিও দেন। জবাবে মার্কিন পণ্যেও একই অঙ্কের শুল্ক আরোপের ঘোষণা দেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। জানান, ট্রাম্পের হুমকিতে ভয় পান না তিনি। কয়েক ঘন্টার মধ্যেই অবশ্য হয় সমঝোতা। ট্রাম্পের শর্তে রাজি হওয়ার খবর দেয় বোগোতা। যুক্তরাষ্ট্রের সাথে অচলাবস্থা দূর হয়েছে। আমাদের রাষ্ট্রদূতের সাথে কয়েকদিনের মধ্যে ওয়াশিংটন সফরে যাব। যৌথ পদক্ষেপ ও দুই দেশের মধ্যে কূটনৈতিক আদান প্রদান ইস্যুতে আলোচনা লক্ষ্য। যথাযথ সম্মান ও নাগরিক অধিকারের ভিত্তিতে কলম্বিয়ানদের গ্রহণ করা হবে। যুক্তরাষ্ট্রের আমদানিকৃত কফির 20% আসে কলম্বিয়া থেকে। এছাড়া কলা, অ্যাভোকাডো, অপরিশোধিত তেল, ফুল সহ আরও কয়েকটি পণ্য আমদানি করে। বিশ্লেষকরা বলছেন, কলম্বিয়ার উপর শুল্ক আরোপের ঘোষণার মধ্য দিয়ে আসলে মেক্সিকো সহ অন্যান্য লাতিন দেশগুলোকে সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প। কলম্বিয়া যুক্তরাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার নয়। স্বল্প মেয়াদের শুল্কারোপ হলেও দেশটির অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এটি আসলে ট্রাম্পের এক ধরনের হুমকি, অন্য দেশগুলোর জন্য সতর্কবার্তা, বিশেষ করে মেক্সিকোর জন্য।
দায়িত্ব গ্রহণের আগেই অভিবাসী ইস্যুতে মেক্সিকো ও কানাডার উপর 25% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। ক্ষমতায় আসতে না আসতেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় অভিযান শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট। চলছে ধরপাকড়। এরই মধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে কয়েকশো জনকে। একদিন আগেই অভিবাসীদের বহনকারী বিমান অবতরণে বাধা দেয় প্রতিবেশী মেক্সিকো। ডরথি তাস্টিন, যমুনা নিউজ। পাকিস্তানের মুলতানে একটি এলপিজি ট্যাঙ্কার বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন 5 জন। আহত হয়েছেন কমপক্ষে 31 জন। সোমবার মধ্য পাকিস্তানের একটি শিল্পাঞ্চলের কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বহন করছিল ট্রাকটি। হঠাৎ করেই সেটিতে আগুন ধরে যায়, পর মুহূর্তেই ঘটে বিস্ফোরণ। দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। বিস্ফোরণের শক ওয়েভে ক্ষতিগ্রস্ত হয় আশপাশের দোকান ও বাড়িঘর। এখনো জানা যায়নি বিস্ফোরণের কারণ। ধারণা করা হচ্ছে ট্যাঙ্ক থেকে গ্যাস লিক করার কারণে ঘটেছে বিস্ফোরণ। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। ভূমধ্যসাগরে ভাসমান ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে 17 অভিবাসীকে। তবে বাঁচানো সম্ভব হয়নি 2 শিশুকে। রোববার মাল্টা সার্চ অ্যান্ড রেস্কিউ এরিয়া থেকে তাদের উদ্ধার করে একটি জার্মান এনজিও সংস্থা। এক বিবৃতিতে তারা জানিয়েছে 2 শিশুর একজনের মৃত্যু আগেই হয়েছিল। অপরজনকে বাঁচাতে চিকিৎসা দেয়া হলেও তা ব্যর্থ হয়। গর্ভবতী আর এক নারী ও গুরুতর আহত অপরজনকে জরুরি চিকিৎসা দিতে হেলিকপ্টার যোগে পাঠানো হয় হাসপাতালে। বাকি জনকে উদ্ধার করে তীরে আনে ইতালিয়ান কোস্টগার্ড। কঙ্গোর পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ গোমা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী M23। শহরের বাইরে এখনও সামরিক বাহিনীর সাথে তুমুল লড়াই চলছে বিদ্রোহীদের। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা। গোমা শহর জুড়ে চলছে M23-র টহল। চলমান সংঘাতের পেছনে রুয়ান্ডার উস্কানি বলে অভিযোগ করেছেন কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী। দাবি, সেনাদের সীমান্তের এপাশে পাঠিয়ে M23-কে সাহায্য করছে দেশটি। চলমান পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর সাথে জরুরি বৈঠক করেছেন কঙ্গোর প্রেসিডেন্ট। চলতি বছর জানুয়ারির শুরু থেকে খনিজ সমৃদ্ধ দেশটির পূর্বাঞ্চলের দখল নিতে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে বিদ্রোহীরা। শনিবার গোমা শহরের বাইরে তুমুল সংঘর্ষে নিহত হয় 13 শান্তিরক্ষী। দক্ষিণ আফ্রিকা ও মালাউইয়ের নাগরিক তারা। শান্তিরক্ষীদের মৃত্যুতে তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। কঙ্গোয় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে কাজ করছেন বাংলাদেশি সেনারাও। দর্শক, যমুনা ডেস্ক এ পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।